নমস্কার, সেট 2 এর প্র্যাকটিস সেট প্রথম কোশ্চেন যেটা দেওয়া আছে সেটি হলো SO2 কেন পোলার কম্পাউন্ড। দেখো SO2 স্ট্রাকচারটা যদি দেখো, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ SO2। তো SO2-র ক্ষেত্রে অক্সিজেন এইদিকে টানছে, এই অক্সিজেনটা এইদিকে টানছে, রেজাল্টে ডাইপোলটা নিচে কাজ করছে। এগেন লোন পেয়ারটা উপর দিকে কাজ করছে, তার মানে দুটো অপোজিট ফোর্স কাজ করছে, কিন্তু দুটো অপোজিট ফোর্স আর নট সেম। মানে এটা যদি μ1 হয়ে থাকে, এটা যদি μ2 হয়ে থাকে, দি আর নট সেম। কী করে বুঝলাম? একদিকে লোন পেয়ার আর একদিকে হলো অক্সিজেন, তাই জন্য এটা একটা পোলার কম্পাউন্ড। ওকে, তারপরে কোশ্চেনটা বলেছে কে এর ভ্যালু বলে দিয়েছে, বলছে ডেল্টা জি এর ভ্যালু কত হবে। তো ডেল্টা জি এর সঙ্গে কে রিলেশন কি? ডেল্টা জি ইকুয়াল টু -RT ln K। তাহলে ডেল্টা জি সমান সমান আর এর ভ্যালু 8.314, টেম্পারেচার বলেছে 25 ডিগ্রি মানে 298 ln 10⁻²। দেখবে ডেল্টা জি এর ভ্যালুটা এখানে পজিটিভ আসছে, অর্থাৎ পজিটিভ মানে বলতেই পারি এটা একটা নন স্পন্টেনিয়াস রিয়াকশান। তারপরে কোশ্চেনটা দিয়েছে থার্ড কোশ্চেন, স্টেবিলিটি কম্পেয়ার করতে বলেছে এইটা এবং এইটার মধ্যে। আচ্ছা দেখো, দুটোর মধ্যে যদি স্ট্রাকচারটা আমি দেখি, এইটাকে আমি ফিনাইল রিং মানে বেঞ্জিন রিং, তো এইটা হচ্ছে স্ট্রাকচার, আর দ্বিতীয়টার ক্ষেত্রে স্ট্রাকচারটা হচ্ছে এইটা। তাহলে দুটো স্ট্রাকচারকে যদি তুমি একটু ভালো করে দেখো, দেখতে পাবে দ্বিতীয় যে স্ট্রাকচারটা আছে বেশি পরিমাণে রেজোন্যান্স করছে, কারণ মাইনাসটা পড়ে দেখো এই রিংয়ে রেজোন্যান্স করছে, আবার পড়ে এই দিকেও রেজোন্যান্স করছে। মোর রেজোন্যান্স মোর স্টেবল। প্রথমটা শুধুমাত্র একটা রিংয়ে রেজোন্যান্স করছে, তাই দ্বিতীয়টার ক্ষেত্রে স্টেবিলিটি কী হবে? বেশি হবে। কোশ্চেন নাম্বার 4-এ আসছি, আমাকে নিউক্লিওফিলিসিটি কম্পেয়ার করতে বলেছে, এইটা দেওয়া আছে এবং এইটা দেওয়া আছে। দেখো যখন MeO- দেওয়া আছে, ঠিক আছে, আর একটা দেখো এখানে কার্বন হবে, ঠিক আছে, এখানে কার্বন O- তিনটে Me আছে। যখন তিনটে Me গ্রুপ থাকবে তখন এটার ক্ষেত্রে দেখো স্টেরিক এফেক্ট বেশি, এবং স্টেরিক এফেক্ট বেশি হলে নিউক্লিওফিলিসিটি কী হবে? কম হবে। তাই জন্য নিউক্লিওফিলিসিটি অর্ডারটা হবে MEO বেশি হবে, তার মানে MEOটা বেশি হবে। তারপরে বলেছে হ্যামন্ডস পস্টুলেট কি? হ্যামন্ড পস্টুলেট হলো দ্য স্ট্রাকচার অফ ট্রানজিশন স্টেট কী হবে? এনার্জেটিক্যালি ক্লোজ যেটা হবে সেইটার মতনই ট্রানজিশন স্টেটের স্ট্রাকচারটা হবে। মানে মনে করো এইটার ক্ষেত্রে এটা রিয়াক্ট্যান্ট, এটারও প্রোডাক্ট, তো ট্রানজিশন স্টেটটার কাছাকাছি রিয়াক্ট্যান্ট আছে, তার মানে এটা রিয়াক্ট্যান্ট লাইক ট্রানজিশন স্টেট TS হবে। আচ্ছা যদি আজকে গ্রাফটা এরকম হতো, এটা রিয়াক্ট্যান্ট, এটা হলো প্রোডাক্টের কাছাকাছি ট্রানজিশন স্টেটটা আছে, তার মানে এটা হবে প্রোডাক্ট লাইক ট্রানজিশন স্টেট, অর্থাৎ এনার্জেটিক্যালি যেটা ক্লোজ তার মতন করে এর ট্রানজিশন স্টেটটা হয়ে থাকবে। তারপরে কোশ্চেন বলেছে হোয়াট ইজ রিঅ্যাক্টিভিটি অ্যান্ড সিলেক্টিভিটি প্রিন্সিপাল। দেখো মোর রিঅ্যাক্টিভ ইজ লেস সিলেক্টিভ, লেস রিঅ্যাক্টিভ ইজ মোর সিলেক্টিভ। তাহলে মোর রিঅ্যাক্টিভ is less selective, আর more selective is less reactive। ঠিক আছে, তারপর কোশ্চেন নাম্বার 7 বলেছে ফ্যাজান্স রুল। দেখো ফ্যাজান্স রুলটা কি? ফ্যাজান্স রুল বলছে টু মেক এ কোভ্যালেন্ট বন্ড বা কোভ্যালেন্সি, সাইজ অফ দ্য ক্যাটায়ন শুড বি স্মল and size of the anion should be large, anion large হবে। আর কি বলবো? স্মল সাইজ ক্যাটায়ন ক্যান পোলারাইজড লার্জ সাইজ অ্যানায়ন। ঠিক আছে, তো দিস ইজ দ্য ফ্যাজান্স রুল। তারপর বলেছে পোলারাইজেশন পাওয়ার। দেখো পোলারাইজেশন পাওয়ার কার উপর ডিপেন্ড করে? পোলারাইজেশন পাওয়ার কিন্তু তোমার কাছে সাইজের উপর ডিপেন্ড করছে। তো দেখো M- এর সাইজ এরকম হলে Cl- আরেকটু বড়, Br- আরও বড়, এবং I- হবে আরও বড়। তো যত সাইজ বাড়তে থাকছে তত কি হচ্ছে? পোলারাইজেশন পাওয়ারটা কি হচ্ছে? ইনক্রিজ করতে থাকছে। ক্লিয়ার? সো দিস ইজ কোশ্চেন নাম্বার 8। তো এই ছিল আমাদের সেট 2 এর কোশ্চেন। পরবর্তী ভিডিওতে সেট 3 কোশ্চেন নিয়ে ডিসকাস করব। ধন্যবাদ।